ভয়, অ্যাডভেঞ্চার, প্রেম সবই আছে গপ্পলেনের ট্রাফিক সিগন্যালে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। গপ্পলেনের শ্রোতাদের জন্য আজ ভূত চতুর্দশী উপলক্ষে থাকছে এক ভূতের গল্প। আশাপূর্ণা দেবীর লেখা পরলোকের হাড়ের খবর। শুরু হচ্ছে আজকের গল্প। এ ভাই, কেউ এখন হাসলো না? এখানে কে হাসলো? এই ভাই, স্টুডিও বন্ধ কর, আমি আর থাকছি না। গল্প চলে যাক ভাই, বেঁচে থাকলে অনেক গল্প করা যাবে জীবনে। বাড়ি চ, বাড়ি চ, বাড়ি চ, গল্প গল্পের মতো হোক। লম্বা সাঁকোটার একেবারে এক পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বটকেষ্ট। সময় পেলেই এরকম দাঁড়িয়ে থাকে সে। সাঁকোটা দিয়ে মানুষ পারাপার দেখে। এটা বটকেষ্টর একটা নেশা। কে আসছে, কে যাচ্ছে, কে চেনা, কে অচেনা, তার হিসেব রাখা। তা সাঁকো পারাপার তো করছে সবাই হরদম। দিন দুপুর নেই, রাত দুপুর নেই, সকাল নেই, সন্ধ্যা নেই। এই যে মাত্র খানিকক্ষণ দাঁড়িয়ে আছে বটকেষ্ট। কতক্ষণ তো অবশ্য জানে না, কারণ হাতে ঘড়ি বাঁধা নেই, কাজেই সময়ের হিসেবও নেই। তবে খুব বেশিক্ষণ নয়, এইটুকুর মধ্যেই কতজনই এলো গেল। আজ আর চেনা কাউকে দেখল না। আর সবাই তো ঝড়ের বেগে ছুটছে, দাঁড়িয়ে একটা কথা বলবে এমন সময় নেই। যারা যায় তাদের তো কোনো কথাই নেই। দৌড়নোর ঘটা কি, যেন ট্রেন ফেল হয়ে যাচ্ছে বা রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। যারা আসে তারা বরং কখনো কখনো একটু দাঁড়িয়ে বটকেষ্টর কাছে খোঁজ তল্লাশ নেয়। কতদিন এখানে আছো বটকেষ্ট, জায়গাটা কেমন, এইসব। আজ আর তেমন কাউকে পায়নি। কথা বলতে না পেয়ে পেট ফুলছিল বটকেষ্টর। হঠাৎ দেখতে পেল ওই দূরে সাঁকোটার একেবারে ও মাথায় কে যেন আসছে। হাঁটার ভঙ্গিটা যেন একটু চেনা চেনা। দৈবক্রমে এ সময় সাঁকোটা একটু ফাঁকা রয়েছে। বটকেষ্ট চোখের ওপর দিকে হাত আড়াল করে নিরীক্ষণ করে দেখতে চেষ্টা করলো লোকটাকে। নদীটা বিশাল, সাঁকোটাও বিশাল লম্বা, পার হয়ে আসতে সময় লাগে। ধৈর্য ধরে থাকতে থাকতেই লোকটা কাছাকাছি এসে গেল। চিনতে পারলো বটকেষ্ট, আর চিনেই চমকে গেল। গজগোবিন্দ না? ও না মিলিটারি চাকরি নিয়ে জলন্ধরে না কোথায় চলে গিয়েছিল? তাগড়া জোয়ান চেহারা, এক কথাতেই চাকরি হয়ে গিয়েছিল। অবশ্যই যুদ্ধ করার চাকরি নয়। গজগোবিন্দ হচ্ছে ডাক্তার, সেই চাকরিই পেয়েছিল মিলিটারিতে। তো এক্ষুনি চলে এলো মানে? ভাবতে ভাবতেই লোকটা মানে গজগোবিন্দ একদম সামনে এসে গেল আর চেঁচিয়ে উঠল, কে? বটা না? বটকেষ্ট শিউরে উঠল। চমকালো খানিকটা আহ্লাদে, খানিকটা দুঃখে। বলল, তুইও চলে এলি? তা তো এলুম, জমের মুখে থাকা তো। কিন্তু তুই কবে এলি? আরে সেই তো উল্টো রথের দিন। তুই দেশে না থাকাতেই আমার এই বিপত্তি। তোর ওষুধ এক দাগ পড়লেই ঠিক সেরে যেত। গজগোবিন্দ বলে উঠল, হয়েছিল কি? আর বলিস কেন, ওই উল্টো রথের মেলা দেখতে গিয়ে খানাস্টেক পাঁপড় ভাজার 2 কড়ি মাউর বেগুনি ফুলুরি খেয়েছিলুম, ব্যাস হয়ে গেল। বেটা নিঘাত কেরোসিনে পাঁপড় ভেজেছিল। গজগোবিন্দ হো হো করে হেসে উঠল। তুই দেখছি একরকমই রয়ে গেলি। মেলার বাজারের পাঁপড় ভাজা দেখলে আর কাণ্ডজ্ঞান থাকে না। হাসতে হাসতে আহ্লাদের চোটে গজগোবিন্দ ভীমের গদার মতো দুখানা হাত মিলে জড়িয়ে ধরল বটকেষ্টকে। সঙ্গে সঙ্গে বটকেষ্ট তার লিকলিকে হাত দুটো বাড়িয়ে জাপটে ধরল গজুকে। তার ফল দুজনের এই একই হলো। খুশ করে একটু হাওয়া খেলে গেল দুজনের মধ্যে। দুজনেই তো একটু হাওয়া জাপটে ধরেছে। সাঁকো দিয়ে হুড়মুড়িয়ে অনেকগুলো লোক চলে এলো। বটকেষ্ট আর গজগোবিন্দর উপর দিয়ে বয়ে গেল। ধাক্কা অবশ্যই লাগলো না, তবে একটা ডিস্টারবেন্স তো বটে। বটকেষ্ট বলল, চ গজু, আমার ওখানে নিরিবিলিতে চ। গজগোবিন্দ তাজ্জব হয়ে বলল, হ্যাঁ, এখানে তো নিজস্ব ঘর বাড়ি আছে? বটকেষ্ট একটু রহস্যময় হাসি হেসে বলল, আছে বললেই আছে, নাই বললেই নাই। তবে নিরিবিলিটা আছে। নবকেষ্টর মা তো সেখানে, পৃথিবীর বাড়িতে। গজগোবিন্দ একটু দুঃখিত হয়ে বলল, ও,
তাই তো। আহা হা, তুই আসার আগে খুব কান্নাকাটি করলো তোর গিন্নি? হ্যাঁ, তা করছিল, শুনতে শুনতে চলেইছি। বহুদূর অবধি সেই চেঁচানির আওয়াজ কানে এসেছে। দুজনে আসতে লাগলো, তবে হাঁটার কষ্ট তো নেই, হাওয়ায় ভাষার ব্যাপার। অনেক খানিকটা দূরে চলে এসে বটকেষ্ট বলল, আয়। গজগোবিন্দ অবাক হয়ে বলল, এই বাড়িটা আগে দেখেছি মনে হচ্ছে। তা হতেই পারে, এটা আমার ওই বর্ধমানের দেশের বাড়িটার প্যাটার্নে। ওখানে যারা ভদ্র হয়ে কাটিয়ে এসেছে তাদেরকে এমনটা দেওয়া হয়, ওই গুড কন্ডাক্টের প্রাইজ আর কি। কিছু গাছপালার পাশ দিয়ে দরজায় চলে এলো বটকেষ্ট বন্ধুকে নিয়ে। গজগোবিন্দ কলেজে পাঠকালে একবার বটকেষ্ট দেশের বাড়িতে গিয়েছিল। এখন দেখে অবাক হয়ে গেল। ঠিক যেমন দেখেছিল সেই রকমই ব্যবস্থা। উঠোনে কুয়ো, কুয়োয় কপিকল লাগানো, পাশে ঘটি বালতি, দাওয়ার ধারে একখানা বড় চৌকি আর খান 2-3 জলচৌকি পাতা, অর্থাৎ এটাই ড্রয়িং রুম। বটকেষ্ট বলল, হাত মুখ ধুবি? গজগোবিন্দ বলল, না, আসার আগে এই চান করিয়েছে, সর্দি হয়ে গেছে। বসি, আয়। চৌকিটায় বসল দুজনে। বটকেষ্ট বলল, খাবে কিছু? গজগোবিন্দ বলল, তা পেলে মন্দ হয় না। কি খাবি বল? কি আছে তোর? কিছুই নেই, আবার সবই আছে, যা চাইবি পেয়ে যাবি। গজগোবিন্দ জোশ হয়ে বসে বলল। ব্যাপারটা কি বলতো? একটু দুঃখ দুঃখ আর মজা ভাব নিয়ে হাসল বটকেষ্ট। ব্যাপারটা এই, যা চাই মনে করবি, সামনে এসে যাবে। তবে কি হলো রে বটা? তবে বলে হাসলি যে? বটকেষ্ট বলল, হাসছি এই জন্যে, খেলে তুই টের পাবি না। খাচ্ছিস, খেলি। হ্যাঁ, আরে সেই তো, এই যে তখন তোতে আমাতে কুলাকুলি হলো, আর হাতে বুকে টের পেয়েছিলি কিছু? গজগোবিন্দ আস্তে মাথা নাড়ল। ঠিক সেই রকমই, দেখ হাতে হাতেই। তা তুই তো মিষ্টির জমছিলি, মিষ্টিরই অর্ডার দি তাহলে। তাই দে। বটকেষ্ট একবার হাতটা উঁচু করে হাতছানি দেওয়ার ভঙ্গিতে বলল, এই যে শুনছেন, বড় এক থালায় নবীনের রসগোল্লা, গাঙ্গুরামের চমচম, গিরিশের কড়াপাক, কল্পতরুর অমৃতি আর তিতু ময়রার রসমালাই পাঠিয়ে দিন তো। বেশ বড় সাইজের থালা নেবেন, আর সব জিনিস চারটে চারটে দেবেন। গজ বলল, ইয়ে বটা, চিত্রকূট হবে না? আমাদের ঝামাপুকুর লেনের মোড়ে হলধরের দোকানে যে পেল্লাই সাইজের চিত্রকূট বানাতো, অবশ্যই দামটা একটু বেশি, বোধহয় 2 টাকা করে, তবে কি ফার্স্ট ক্লাস। দামের জন্য ভাবতে হবে না। গলাটা একটু চড়িয়ে বলল বটকেষ্ট। এই ঝামাপুকুর লেনের হলধরের দোকানের চিত্রকূট 4খানা। গজগোবিন্দ বলল, সবই 4খানা করে বলছিস, তুই খাবি না? আমার মিষ্টি খাওয়া বারণ, জানিস না, ডায়াবেটিস। গজ অবাক হয়ে পড়ল। এখনো এখানে এসেও আছে সেসব? থাকবে না, জানিস না, স্বভাব যায় না মোলে। বাহ, এটা কি স্বভাব? এটা তো রোগ। ও 2-1, দেখিস এই রোগ নিয়েই আবার জন্মাতে যাব। দেখ, আরে ধ্যাত মানে, দেখিস নি, কেউ কেউ জন্ম পেট রোগা, কেউ কেউ জন্ম থেকেই লোয়া খেয়ে হজম করে, কারুর বা জন্মকাল থেকেই 12 মাস কান কটকট, মাথা ঝনঝন, নাকে সর্দি, কারুর ওসবের বালাই মাত্র নেই। মানেটা কি? মানে বলবার আগেই চোখের সামনে চৌকির ওপর এসে পড়ল বৃহৎ একখানা খাগড়াই কাঁসার থালা, তাতে পরিপাটি করে সাজানো অর্ডারি মালগুলি। গজগোবিন্দর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, কতকাল যে সব জিনিস চোখে দেখিনি রে। মিলিটারিতে তো রুটি আর মাংস, ডাল আর চাপাটি ছাড়া কিছুই নেই। কিন্তু তুই একেবারে খাবি না? একলা খাবো? বটকেষ্ট হেসে বলল। খাবো না বলে অর্ডার দেইনি, তবে দে 2-1টা। গজ বিপন্নভাবে বলল, দেবই বা কোথা থেকে? যা গুনে গুনে আনালি তো যাগে। ডায়াবেটিসের রুগী মিষ্টি না খাওয়াই ভালো। আমি আমি হা 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 গোপা গপ গোপা গপ লোপা লপ লোপা লপ। আরে এ কি? আরে কি হলো? গেল কোথায় খাবারগুলো? তোর পেটের মধ্যে। ধ্যাৎ, কখন খেলাম?
খেলাম কই? গপাগপ মুখে পড়লি না? গজ মন মরাভাবে বলল, পুরলাম, তাই না? কিন্তু জীব জানতে পারলো কই? পায় না। বটকেষ্ট বলল, ওই দুঃখে খাওয়া ছেড়ে দিয়েছি, শুধু হাওয়া খেয়ে থাকি এখন। কি হবে মিথ্যে ঋণের বোঝা বাড়িয়ে? এই ঋণের বোঝা মানে এসব ধার করে নিলি নাকি? বটকেষ্ট হেসে বলল, তবে এই ধার করে রাখলাম, পরের জন্মে শোধ করতে হবে। গজগোবিন্দ এখানে নবাগত, এপারের হালচাল কিছুই জানে না। অবাক হয়ে বলল, পরের জন্মে কি করে শোধ করবি? এইসব দোকান থাকবে? থাকবে না আবার? পরের জেনারেশন কি দোকানে মিষ্টি খাওয়া ছাড়বে? তার পরের জেনারেশন? গজ বলল, কিন্তু এখনকার লোকগুলো কি বেঁচে থাকবে তোর ধার শোধ নিতে? আরে সে তো নিশ্চয়ই থাকবে না, তবে ওর নাতি পুতি গিন্নি পুন্নি কেউ তো থাকবেই, তাদের দেব। গজর হাঁ বেড়ে যাচ্ছে। চিনবে না, তবে না পারলেও কিছু এসে যাবে না। এক জন্মের পাওনাদার 7 জন্ম পিছনে ধাওয়া করে ফেরে, আদায় না করে ছাড়ে না। বটা, কি? তুই এত শিখলি কি করে? এই লোক মুখে শুনে শুনে। সবাই তাদের এক্সপিরিয়েন্সের ফল শোনাতে ব্যস্ত। গজগোবিন্দ কিছুক্ষণ গুম মেরে বসে থেকে হঠাৎ বলে উঠল, এটাই তাহলে পরলোক? আমরা আমরা মরে গেছি? শুনে হো হো করে হেসে উঠল বটকেষ্ট। এতক্ষণে বুঝলি? 10 বছর মিলিটারিতে থেকে তোর বুদ্ধি শুদ্ধি ভোঁতা মেরে গেছে। গজগোবিন্দ বলল, তাই হবে। তবে চল, তোর এই পরলোকটা একটু বেরিয়ে দেখি। দূর, কোনো চার্ম নেই, সবই তো মরা। বাগান টাগানগুলোই সেই যে কোন কালে ফুল ফল ধরে আছে, সে আর ঝরেও না শুকোয়ও না। নদীতে বান ডাকে না, পাহাড়ে ধস নামে না, শহরে লোডশেডিং হয় না, বর্ষায় রাস্তায় জল জমে না, কোথাও কোনো কলকবজা বিগ্রয় না, জামা জুতোও ছেড়ে না। গজ উল্লাসে লাফিয়ে উঠে বলে, আরে সাবাস, এ যে দারুণ সুখের জায়গা রে। 2-10 দিন থাক, বুঝবি ঠেলা, সুখে অরুচি ধরে যাবে। তার চেয়ে তুই সেখানকার গপ্প বল, সদ্যই দেখে এলি। গজগোবিন্দ হতাশ হয়ে বলল, ওখানের আর কি গল্প? মূর্ছিতা টের পেয়েছি, কোথায় কোনখানে একটা বোমা পড়লো, ধারে কাছেই নয়। শব্দে বুকটা কেমন ধর্মরিয়ে উঠল, জ্ঞান হারিয়ে গেল। কে জানে কতক্ষণ অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরলে দেখলাম চেনা জগৎটা কোথায় হারিয়ে গেছে। মস্ত একটা নদী, তাতে লম্বা সাঁকো। বোকার মতো সেই সাঁকোর মুখে দাঁড়িয়ে আছি। তারপরই হঠাৎ তোকে দেখে যেন বেঁচে গেলাম। বটকেষ্ট আবার হেসে অস্থির। বেঁচেই গেলি বটে, তো পৃথিবীর জন্য মন কেমন করছে না তোর? যেতে ইচ্ছে করছে না? করছে রে, খুব করছে। হঠাৎ আচমকা চলে আসতে হলো। বউ ছেলে মেয়েকে লিখেছিলাম সামনের মাসে ছুটি নিয়ে বাড়ি আসছি। হলো না। তারা খুবই মনোকষ্টে আছে তো। একটিবার যদি ঘুরে আসতে পারতাম। বটকেষ্ট বলে ওঠে, ঘুরে আসা যায়, তবে ভাবছিস তারা তাহলে আহ্লাদে ভাসবে কেমন? ওই আনন্দেই থাকো, যাও না, গিয়ে দেখো গে। গেলে দেখেই আ করে চেঁচিয়ে পাড়া মাথায় করবে, ওজা ডাকবে, ভূত ছাড়ানোর মন্তর পড়ে বাড়িতে সর্ষে পড়া ছড়াবে, দরজায় দরজায় আম নাম লিখে রাখবে। কে বলেছে তোকে এসব? গজগোবিন্দ তার ভীমের গদার মতো হাতের থাবাটা দিয়ে চৌকিতে একটা ঘুষি মারল। শব্দ টব্দ হলো না, শুধু ঘুষিটা উঠে এলো হুশ করে। বটকেষ্ট বলল, বলেছে আমার নিজস্ব অভিজ্ঞতা। আমার যে গিন্নি আমার চলে আসার কালে ডাক ছেড়ে কেঁদে কেঁদে বলছিল, তোমায় না দেখে আমি কি করে থাকবো গো, কি করে বাঁচবো গো। তিনি যেই না ভর সন্ধ্যায় বাইরের জানালায় আমায় একটু দেখেছেন, সেই বিকট চিৎকার করতে করতে সে ঘর ছেড়ে চম্পট। ছেলেটার পড়ার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম।
ছেলে বলে উঠল, বাবা প্লিজ দয়া করে তুমি আমাদের মায়া ত্যাগ করো। বলেই ফটাফট ঘরে 3-3টে আলো জেলে দিয়ে চেঁচিয়ে নামটা পড়া শুরু করে দিল। 2-3 অমাবস্যে গোড়ার দিন। ধ্যাত! শুনে গজ তো হাঁ। হ্যাঁ, হঠাৎ এটা বলতে বসলো কেন? বুঝিস না, ইয়াং ম্যান, ফুটবলে চ্যাম্পিয়ন, ওই প্রত্যেককে আম নাম করতে লজ্জা আর কি, তাই ওই কান ঘুরিয়ে নাকে হাত। গজ একটা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে বলছিস গিয়ে কোনো লাভ নেই? লাভ ওই অভিজ্ঞতা। যতক্ষণ তুমি মানুষ ততক্ষণ সবাই তোমার আপন, যেই তুমি ভূত কেউ তোমার নয়। কি আমরা এখন ভূত? গজ মিলিটারি মেজাজে চড়ে উঠল। বটকেষ্ট বলল, ভূত বলতে দুঃখ হয়, বলতে পারিস ওই প্রেতাত্মা। গজগোবিন্দ হতাশ গলায় বলল, না, মাথাটা কেমন ঝিমঝিম করছে, একটু ঘুমিয়ে নি। দারুণ ঘুম পাচ্ছে। বটকেষ্ট লবডঙ্কা নেড়ে বলল, ওই পাবে, হবে না। হবে না? না, এখানে নিদ্রা জাগরণ বলে কিছুই নেই। ওই কিম্ভূত কিমাকার একটা অবস্থা রে গজু। খিদের জ্বালা নেই, খাওয়ার সুখ নেই, রোগ ব্যাধির যন্ত্রণা নেই, আবার সুস্থ স্বাস্থ্যের আরামও নেই। দেহ আছে, দেহ নেই। গজগোবিন্দ বলে উঠল, খিদের জ্বালা নেই, সেটা তো একটা শান্তি রে বটু। খিদের জ্বালার থেকে বড় তো কোনো জ্বালা নেই। কি যে বলিস গজু, খিদের জ্বালা না থাকলে খাওয়ার সুখটা পাবি, যেটা জীবনের সবচেয়ে সুখ। তাহলে বলে কিছু বলতে যাচ্ছিল গজু, হঠাৎ একটা কেলে কুৎসিত খ্যাকশিয়াল মুখ লোক এসে দাঁত খিচিয়ে বলে উঠল, এই যে তোমাদের মধ্যে গজগোবিন্দ ডাক্তারকে। এই তো। নিজের বুকে হাত চাপড়ালো গজ, মনে ভাবলো হাতটা চাপড়াচ্ছে। লোকটা বলল, তাই এসেছো তো অনেকক্ষণই হলো, এতক্ষণ ধরে ফ্রেন্ডের সাথে আড্ডা মারা হচ্ছে, বলি ডিউটি দিতে হবে না? ডিউটি? গজ মিলিটারি, চড়ে উঠে বলল, এখানে আবার ডিউটি কিসের? ডিউটি নয়? ওরে আমার চাঁদুরে, গভর্নমেন্টের রাজত্বে বাস করবে আর এদিকে বলছো ডিউটি দিতে হবে না? গজ চেঁচিয়ে বলল, বটা ঠিক? পটকেষ্ট বলল, খুব ঠিক রে ভাই। তো কাজটা কি? লোকটা বলল, কিটা গিয়েই তো দেখতে পাবে। পৃথিবীতে যে যা করেছে বা করতো, এখানেও তাই করতে হবে। ধোবাকে রাত দিন ধোবার পাটে কাপড় কাচতে হবে, নাপ থেকে রাত দিন লোকের গোঁপ দাড়ি চাষতে হবে, কুমোরকে রাত দিন চাক ঘোরাতে হবে, কলুকে রাত দিন ঘানি ঘোরাতে হবে, কামারকে রাত দিন লোহা পেটাতে হবে, ছুতরকে বুঝলাম। বুঝেছ তো? গজগোবিন্দ বলে উঠল, আর আমাকে? তোমাকে তোমায় দিনভর রোগীর নাড়ি টিপতে হবে। তো এখানে তো রোগ ব্যাধি নেই শুনলাম। তা নাই বা থাকলো, তা বলে তুমি ডিউটি ফাঁকি দেবে নাকি? বলি ভূতের বেগার খাটা বলে কথা শোনো নাই কখনো? ভূত খাটনি। এই যে তোমার বন্ধু বাবুটি রেল কোম্পানির মালবাবু ছিল না, তো ওনার ডিউটি রাত দিন মাল ওজন করা আর তার হিসেব রাখা। তবে লোকটা মহা ফাঁকিবাজ। এক দণ্ডে কাজ সেরে ওই নদীর ধারে গিয়ে বসে থাকে। ও, ওই যেখান দিয়ে এলাম বিশাল নদী, তো ওই নদীটার নাম কি হে? লোকটা নিজের কপাল চাপড়ে বলল, কপাল তাও বোঝনি? বেশি পণ্ডিতের এই হয়, বৈতরণী গো বৈতরণী। হ্যাঁ, গজ যেন নতুন করে শখ খেলো। বৈতরণী পার হয়ে চলে এসেছি? তার মানে সত্যি মারা গেছি? সত্যি ভূত হয়ে গেছি? লোকটা হা হা করে হাসতে হাসতে গজকে ধাক্কা দিয়ে বলল, চলো চলো চলো, প্রথমে সরব ঘরে চলো, সেখানে তোমার ফার্স্টে ধোলাই হবে, তবেই তো টেরটা পাবে। গজগোবিন্দ মুখ ফিরিয়ে বলল, স্বরূপঘর কি রে বটা? কি হয় সেখানে? বটকেষ্ট হঠাৎ মিচকে হেসে বলল,
এই যে এই হয়। করে ছুট মারলো গজগোবিন্দ। স্বরূপ ঘরে ধোলাইয়ের পরে কি হয়? আসল চেহারাটা তো তখনই হবে। মুলো মুলো দাঁত, এই কুলো কুলো কান, উল্টো উল্টো পা, জটা জটা চুল, আর কেলে কম্বুলে গায়ের রং। ধোলাই একবার হতেই হবে, মেকআপটাও নিতে হবে, তবে সেটা প্রকাশ করা তোমার ইচ্ছে সাপেক্ষ। আমার থাকার জায়গাটা কোথায়? কেন, এই হসপিটাল এরিয়ায়। লোকটার একটু ইংরেজি বলির প্রবণতা রয়েছে। গজ চারিদিকে তাকিয়ে তাকিয়ে যেতে লাগলো। ঘরবাড়ি, বাগান, পুকুর সবই সাধারণ, সবই যেন দেখা দেখা। লোকটি এগিয়ে যাচ্ছিল। গজ ডাক্তার জোর পায়ে হেঁটে তাকে ধরে ফেলে বলল, এই সব জায়গা কি এরিয়া? লোকটা অবজ্ঞায় নাক কুঁচকে বলল। এসব মিডিল ক্লাসের। ওর অবজ্ঞার ভাবে রাগ এলেও গজ বুঝল এর কাছে থেকেই সব তথ্য জানা যাবে। আস্তে আস্তে বলল, তো ভাই, শুনেছি পরলোকে নাকি স্বর্গ আছে, নরক আছে, সেসব কই? লোকটা আরও অবজ্ঞায় বলল, তা তো আছেই। কে বললো নেই? তা সব কি তোমার চোখের সামনে ঝুলে থাকবে নাকি? সে তো বটেই, সে তো বটেই। তা কোথায়, কোন রাজ্যে আছে? লোকটা গোফে তা দিয়ে বলল, তা এ রাজ্যেই আছে, চিত্রগুপ্তের রাজ্যে। স্বর্গটা হচ্ছে গিয়ে ওই পজ এরিয়া। সেখানে অভাব নেই, অসুবিধে নেই, জ্বালা নেই, শুধুই ঐশ্বর্য, জৌলুস, আরাম আয়েশ, আর যা ইচ্ছে তাই করা স্বাধীনতা। আর নরক? সে হচ্ছে গিয়ে বস্তি, ঝুপড়ি, নোংরা, কাদা, পচা নালা, পিঁকো পুকুর, আর হতভাগা সব লোকেদের চেঁচামেচি। তো তোমার আবার স্বর্গ নরকের খোঁজ কেন রে বাপু? তোমার পাসপোর্ট তো এই মিডিলম্যান এলাকায়। তা আছে নাকি কেউ আপনজন ওই স্বর্গে, নরকে? তো আমায় যদি ওই 2 পাইস দিয়ে দাও একবার, তাহলে কিন্তু দেখা করিয়ে আনতে পারি। এইবার ভেবে দেখো কি করবে। গজ বলল, না, আমার কেউ ওসব জায়গায় নেই, থাকলে এখানেই আছে। তো নাম বললে খুঁজে দিতে পারো? ও তুমি নিজেই খুঁজে পাবে। এই মেলা বকো না তো, যত সব ঝামেলা। এই চলো চলো। তো সেই গেল তো গেলই। বটকেষ্ট রোজ ভাবে, কোথায় নিয়ে গেল গজকে? আর কি কখনো দেখা হবে? এই যে কত আপনজন এসেছে, এ যাবৎ কাউকে কি দেখতে পেরেছে ও? ঠাকুরদাকে একবার দেখতে ইচ্ছা করে, বড় ভালোবাসত পুরো বটুকে। তো কে জানে সে এখন আবার সেতু পার হয়ে চলে গিয়ে কারোর ঘরে নতুন খোকা হয়ে জন্মে বসে আছে কিনা। আরও কতজনই তো এসেছে এই বটুর জীবনকালে, কাকেই বা দেখতে পেয়েছে। একবার সেজো পিসিকে দেখেছিল, একবার নতুন জ্যাঠাকে, আর একবার পাড়ার শিবু কাকুকে। তো শিবু কাকু তো চোখাচোখি হতেই অচেনা ভান করে কেটে পড়লেন। পড়তেই পারেন। এখানে আসার আগে বটকেষ্টর কাছ থেকে বেশ কিছু টাকা ধার করেছিলেন কিনা বিজনেস করবে বলে। তা সে যা, গজটার কি হলো? দিন মাস বছরের হিসেব নেই। হঠাৎ একদিন দেখতে পেল গজগোবিন্দ আসছে দুহাত তুলে নদের নিমায়ের ভঙ্গিতে। বটা আছিস? ওহ, কতদিন থেকে খুঁজছি। তোর এই ঘরও হারিয়ে মরেছিলাম। আজ হঠাৎ দূর থেকে দেখলাম তুই বসে আছিস। তো সে যাক। বটা, স্কুল না গিয়ে তুই কবিতা লিখতিস না? আর কলেজ লাইফে নাটক? বটকেষ্ট অবাক হয়ে বলল, হ্যাঁ, লিখতাম তো। তা এখন কি? বলছি, আবার লেখ, আমি তোকে মেটেরিয়ালস দেব। বটকেষ্ট হা হা করে হেসে উঠল। এখানে বসে কাব্য নাটক লেখা হবে? না হবার কি আছে? তুই যদি লেখা ছেড়ে রেলগুদামের মালবাবু বনে না যেতিস, এখানে তো তোকে ওই লিখতেই হতো রাত দিন। দেখলাম তো ঘাড় গুঁজে লিখেই চলেছে কতজন। বলল এখন নাকি ভীষণ চাপ, যত সব শারদিয়া সংখ্যা বেরোনোর মুখ। তুই তোর একবার পুরনো অভ্যেসটা ঝালিয়ে নে।
তখন তো তোর লেখাগুলো নিয়ে কাগজের সম্পাদকের দৌড়ে দৌড়ে ঘুরতিস আর মুখ শুকিয়ে ফিরে আসতিস। এখন দেখ। বটকেষ্ট হতাশ গলায় বলল। এখনো তাই হবে। হবে না? গজগোবিন্দ শূন্যে একটা তুলোর ঘুষি মেরে বলল। শুনলাম নরলোকে নাকি এখন পরলোকের খবরের জন্য খুব চাহিদা। চটপট লিখে ফেলতে পারলে এই সামনের পুজোতেই কোনো একখানা গাবদা গোবদা পত্রিকায় লাগিয়ে দিতে পারা যাবে। দেখে শুনে মনে হচ্ছে তুই এখানে এসে মালই জন করেছিস আর সে তোর লোক গুনেছিস। এখানে তথ্য কিছু ধার দাঁড়িসনি। তো একখানা ঘুঘু রিপোর্টারের সঙ্গে বেশ পটিয়ে নিয়ে আর নিজে ঘুরে ঘুরে অনেক সব মাল মশলা জোগাড় করে ফেলেছি। বইয়ের নামও ঠিক করে ফেলেছি। তবে আমার তো লেখার অভ্যেস নেই। তুই কলমটা ধর। বটকেষ্টর প্রাণটা একটু হাহাকার করে উঠল। আহা, অভ্যাসটা যদি রাখত। তবে বলা যায় না, লোকে তো বলে সাঁতার শিখলে আর সাইকেল চালাতে শিখলে লোকে নাকি জীবনে মরণে ভোলে না। তাহলে কলম চালানোটাও বা কি? কাঁপা কাঁপা গলায় বলল। বলছিস পারবো? আলবাত পারবি। কিন্তু ছাপবে কে, পড়বে কে? হ্যাঁ, সেটাই তো কথা। গজ বলল। তার জন্য অবশ্য আমাকে নরলোকে নামতে হবে। কোনো একটা গাবদা ম্যাগাজিনের এডিটরকে কায়দা করতে হবে। তো তার জন্য ভাবনা নেই, হয়ে যাবে। তেমন বেকায়দা করে একবার স্বরূপটা দেখিয়ে দেওয়া যাবে। ও একবার লাগাতে পারলে একদম হট কেক। বটকেষ্ট বলল। কি করে বুঝছিস? আরে জানিস না, জ্যান্ত মানুষদের চিরকালই এই মরে যাওয়াদের সম্বন্ধে অগাধ কৌতূহল। প্ল্যানচেটে আত্মা নামায়, খুঁজে খুঁজে পরলোক তত্ত্বের বই পড়ে চিরটি কাল। তোর মনে আছে আমাদের স্কুলের হেড স্যার পরলোকের কথা বলে একটা সিরিজ লিখতেন? উফ, কি তার ডিমান্ড! অথচ সবই অন্যের বই থেকে টুকলিফাই। গাদা গাদা বই জোগাড় করতেন, ইংরাজি বাংলা। তবেই বোঝ, টুকে মেরে বাহাদুরি। আর আমাদের এ বই একদম প্রত্যক্ষদর্শীর বিবরণ। কিন্তু গজু, লেখার সরঞ্জাম? গজ মুচকি হেসে বলল। সে কি আর জোগাড় না করে বলছি? এই দেখ, একটা উঠতি কবির টেবিল থেকে বাগিয়ে আনলাম। দিস্তে দিস্তে কাগজ মজুত করে রেখেছে, গোছা গোছা ডট পেন। এনতার লিখছে আর ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দিচ্ছে। লিখছে আর ছিঁড়ছে, ছিঁড়ছে আর লিখছে। ভ্রুক্ষেপও নেই যে টেবিল থেকে এক দিস্তে কাগজ আর এক গোছা ডট পেন উপে গেল। এই নে, নাটক আকারে লেখ, ঝপাঝপ এগিয়ে যাবে। বটকেষ্টকে ধরে দিল গজ গোবিন্দ সেই বাগিয়ে আনা কাগজ কলম। গজু রে, ওরে আমার খাস্তা গজা, জিবে গজা, নোনতা গজা, মশলা গজা, তোকে আমি বলেছিলাম বুদ্ধি ভোতা হয়ে গেছে, আয় একটু কোলাকুলি করি। যাকে কাজ নেই। তো কি যেন বলছিলি, নামটা ঠিক করে ফেলেছিস? ফেলেছি। নাম হবে পরলোকের হাঁড়ির খবর, প্রত্যক্ষদর্শীর কলমে। পরলোকের একটা গুণ ইচ্ছে মাত্রই কাজ হয়ে যায়। চটাপট ঝটাপট। কাজেই বই শেষ হতে দেরি হলো না। বটু বলল। তবে আর দেরি করা ঠিক নয়। হ্যাঁ, শারদীয়া সংখ্যার মরশুম তো এসেই গেল। গজু বলল। তবে চল, কিন্তু নাটকের প্রথম দৃশ্যটা একটু দেখা হবে না? আমি গড়গড়িয়ে বলে গেলাম, তুই খসখসিয়ে লিখে গেলি। জিনিসটা কি দাঁড়ালো? বটকেষ্ট সেই দিস্তে ভর্তি কাগজ বাগিয়ে মুড়ে ফেলেছে, আর খুলল না। বলল, গোড়াটা মুখস্থই বলছি। প্রথম দৃশ্য, পরলোকের মহাফেজখানা। ঘরে ঘরে মন্ত্রী, উপমন্ত্রী, আমলা সামলা এবং ঘরের বাইরে অপেক্ষারত যত হ্যাংলা ক্যাংলা ন্যাংলা, তাদের আবেদন পরলোকের পিয়ন, চাপরাশি, পাহারাদার ইত্যাদিরা সাধারণদের প্রতি বড়ই দুর্ব্যবহার করে, দুচ্ছাই করে, নিজেদেরকে লাট সাহেব ভাবে। গজু চঞ্চল হয়ে বলে, থাক রে বটা, থাক। শুনতে গেলে আঠা ধরে যাবে, নেশা লেগে যাবে। তাহলে আজ আর যাওয়া হবে না, উঠে পড়া যাক। উঠে পড়া মানেই হাওয়ায় ভেসে সেই নদীর সেতুর মুখে। কিন্তু সেতুর মুখের সামনে একটা বিপত্তি।
দুটো মুস্কো কালো লোক বুলডগের মতো মুখ করে বলে উঠল, থামো থামো থামো, যাচ্ছ কোথায় হে জোরমানিক? বলি যাবার পাসপোর্ট আছে? বটকেষ্ট ভয়ে ভয়ে গজুর দিকে তাকালো, কিন্তু গজুর নির্ভীক ভঙ্গি। পাসপোর্ট আবার কি হে? আসার সময় তো এসব ঝামেলা হয়নি, সরো সরো। সরার বদলে লোক দুটো ক্যাক করে দুজনকে ধরে ফেলে বলল, আসা আর যাওয়া এক হলো। আসার সময় ওখানকার অফিস থেকে রিলিজ অর্ডার হয়ে গিয়েছিল। আমাদের লোক সঙ্গে করে নিয়ে এসেছিল। জানি, ডাঙস মারতে মারতে, তা বলে ভেবো না এখানকার আইন কানুন আমি জানি না, সব জেনে ফেলেছি। পাসপোর্ট লাগবে তখন, আবার যখন দুধের খোকা হয়ে ট্যাঁ ট্যাঁ করতে যাব, সে অনেক কাগজপত্র। লোক দুটো বলল, সে হবে না, সে হবে না, এই ছাড়া হবে না। তার মানে 2 পাইস চাই? কেমন নড়তে চড়তে 2 পাইস পাবে টাবে না? এই যাচ্ছি তোমাদের এখানকার কীর্তি কাহিনী কাগজে ছাপিয়ে দিতে। লোক দুটো ফস করে ওদের হাত ছেড়ে দিয়ে বলে, কাগজের লোক? ও বাবা! না, লেখক, বই নিয়ে যাচ্ছি ছাপাতে। উড়িব্বাস! লোক দুটো হঠাৎ নরম হয়ে গিয়ে হাত কচলে বলে, তাহলে আমাদের কথা একটু লিখে দেবেন স্যার? এই হ্যাঁ স্যার, একটু লিখে দেবেন। তোমাদের আবার কথা কিসের হে? দিব্যি যখন তখন লোককে ডাঙস মারতে মারতে সাঁকো পার করে নিয়ে আসছো আর মাসল বাগাচ্ছ, তোফাই তো আছো। লোক দুটো অসন্তুষ্ট গলায় বলে, ওই তো, ওই দুঃখে তো মরে আছি। হুকুমের চাকর, হুকুমের মতোই চলতে হয়। তো এই নিকৃষ্ট কাজটায় আর মন নেই। যদি কাগজের লেখালেখি করে পৃথিবীতে একটি চাকরি মেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। এখন পথ ছাড়ো তো। লোক দুটো তাড়াতাড়ি পথ ছেড়ে দেয়। ওরা দুই বন্ধু সাঁকো পার হয়ে চলে আসে। তারপর বলে ওঠে, হ্যাঁ, এখন কোন দিকে? বটকেষ্ট বলে, কোন দিকে আবার? সোজা রণডঙ্কা অফিসে। ব্যাটা সম্পাদক জন্মজীবনে আমার একটাও লেখা ছাপেনি, সব অমনোনীত বলে ফেরত দিয়েছে, আবার কতগুলো তো ফেরতও দেয়নি। ওকে দিয়েই এখন এই বই ছাপিয়ে নিতে হবে। গজগোবিন্দ বলল, নিয়েছিস তো গুছিয়ে? সে আর বলতে। বিকাল 4টে। রণডঙ্কার সম্পাদক খগেন ঘোষাল যথারীতি চেয়ারটা টেনে টেবিলের ধারে বসে ডিশ ঢাকা চায়ের কাপটা হাতে তুলে নিয়ে মুখ ঠেকিয়ে আহা বলে ওঠার বদলে বিশাল জোরে হাঁক পারলেন। বনমালী, এই বনমালী, এ কি দিয়ে গেছিস আমায়? চা না নিমের পাচন? বনমালী! বনমালীর সাড়া পাওয়া গেল না। তার বদলে কোথা থেকে যেন খিখিখি হাসির শব্দ শুনতে পাওয়া গেল। এর মানে? খগেন ঘোষালের চুল খাড়া হয়ে উঠল। এত সাহস হয়েছে ব্যাটার? আবার হাঁক পারলেন, এই ব্যাটা বনমালী, বদমাস, শয়তান, আবার হাসি! চায়ে দুধ আর চিনি দিয়ে যা। আবার হাসি। খগেন ঘোষাল এখন সচকিত হলেন। হঠাৎ এতটা দুঃসাহস হবে বনমালীর? শব্দটা যেন ঘরের মধ্যেই খেলে বেড়াচ্ছে, দেওয়াল থেকে সিলিংয়ে, সিলিং থেকে দেওয়ালে, নাকি জানালার বাইরে থেকে। তবু আবার চেঁচিয়ে উঠলেন। বনমালী! তখন সেই হাসিরাই জবাব দিল, বনমালীর আশা ছাড়ুন, সে এখন চোখ উল্টে হাত পাখি চড়ছে। খগেন ঘোষাল সাহসী ব্যক্তি। তিনি কড়া গলায় বললেন, তো তোমরা কে হে? কোথা থেকে কথা বলছো? আগে এই আপনার সামনে থেকেই। আপনি যদি চোখ থাকতে অন্ধ হন আমরা না চান। এই আপনার ডান দিকে আমি কবি বটকেষ্ট পাল, আর আপনার বাঁ দিকে আমার বন্ধু ডাক্তার গজগোবিন্দ খাসনবী। খগেন ঘোষাল অনুভব করলেন তার দুটো হাতের ওপর দিয়ে একটা হিমালয়ের হিমেল হাওয়া বয়ে গেল। খগেন ঘোষাল কোনো মতে জামার মধ্যে থেকে পৈতেটা টেনে বার করে মনে মনে রাম নাম জপ করতে করতে বললেন, তো কি উদ্দেশ্যে হঠাৎ আমার এখানে? দুটো গলা থেকে, দুটো নাক থেকে একসঙ্গে একটাই কথা উচ্চারিত হলো, উদ্দেশ্য মহৎ,
রণডঙ্কার শারদিয়ার জন্যে একখানা বিশ্বের সেরা কৌতুক নাট্য এনেছি, পরলোকের হাড়ির খবর। এটা এবছর পুজো সংখ্যা রণডঙ্কায় ছাপিয়ে দেবেন। ছাপিয়ে দেবেন? শুনেই খগেন ঘোষালের সম্পাদক সত্তাটি তেলে বেগুনে জ্বলে উঠল। স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠলেন, ছাপিয়ে দেবো? মামা বাড়ির আবদার। পুজো সংখ্যার সব কমপ্লিট হয়ে গেছে, বুঝলেন? কেটে পড়ুন, কেটে পড়ুন। কি কেটে পড়বো? অত সস্তা না। তুমি বুড়ো খগেন ঘোষাল, একদা আমায় অনেক কাঠ মারিয়েছো, আর ছাড়ান না। দেখিস বুড়ো, এ লেখা বাজারে পড়তে পাবে না, হট কেকের মতন উঠে যাবে। শারদীয় রণডঙ্কা আবার ছাপাতে হবে। হ্যাঁ, আপনি থেকে তুমি, তুমি থেকে তুই। মানুষের সহ্যের একটা সীমা আছে তো। খগেন ঘোষাল চেঁচিয়ে ওঠেন, তবে রে দেখাচ্ছি। পুলিশ, পুলিশ, কনস্টেবল, কনস্টেবল, পাহারালা, পাহারালা, ওসি, ওসি, মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাজ্যপাল, জৈল সিং, রাজীব, ও হঠাৎ যেন রাজীব। অদৃশ্য শূন্যে দুটো গলা দুইয়ে শূন্য কুড়িটা হয়ে হাসির বান ডাকিয়ে দেয়। ও বটা, তোর এডিটার দাদু এত নার্ভাস, শুধু বাঁশি শুনেই এই চোখে দেখলে তো আমার তা থাকবে। আপনাকে তো আর ভিড়মি খাওয়াবো না। এই লেখাটা দিয়ে যাচ্ছি, ছাপা হওয়া চাই। দে বটা, দিয়ে দে। থলিটা উপর করে দিয়ে দে, চটপট চলে যায়। ব্যাস, থলি উপুর করে বটকেষ্ট। আর সেই লেখারা খগেন ঘোষালের গা, মাথা, টেবিল, চেয়ারের উপর ঝরঝরিয়ে ঝরে উপচে ছড়িয়ে পড়ে। চেয়ার ঠেলে টেবিল উল্টে চায়ের পেয়ালা ভেঙে কালির দোয়াত ছিটকিয়ে সারা ঘরে দাপাদাপি করে বেড়ান খগেন ঘোষাল। আর্তনাদ করতে করতে বলেন, ওরে ওরে বড়মালি, বড়মালি, তুই কি পড়ে গেছিস? ওরে বাবা রে, এগুলো কি রে বাবা গো বাবা! কেন? এই তো আমাদের কালজয়ী কৌতুক নাটক পরলোকের হাড়ির খবর। এর ম্যানুস্ক্রিপ্ট পিন করা হয়নি। গুছিয়ে নেবেন, ছাপাবেন তো দাদা? হ্যাঁ, না ছাপালে কিন্তু না ছাপালে কি হবে তার শুনতে পান না খগেন ঘোষাল। কারণ কারণ তখন চোখের সামনে ঝলসে উঠছে একজোড়া স্বরূপ, দুপ্রস্থ মূলর শাড়িতে ফিক ফিক হাসি আর দুখানা দুখানা চারখানা কুলোর লটপটানি। ধর্মী খেয়েই দমাস করে পড়ে যান খগেন ঘোষাল। ফেনা ওঠা মুখ দিয়ে একটি আওয়াজ বেরোয়। ওরা সাঁকোয় উঠে হাস্য বদনে বলে, নাটকটা যদি স্টেজে নামায় খুব জম্পেশ হবে, কি বলিস? হ্যাঁ, এদিকে নরলোকের হাড়ির খবরেই পুলিশ কোনো কাজের নয়। একথা ভুল। কয়েক ঘন্টা পরেই এসেছিল পুলিশ, যা করবার করেও ছিল চটপট। পরদিনই কাগজে কাগজে খবর, রণডঙ্কা পত্রিকার অফিসে লণ্ডভণ্ড কাণ্ড। গতকাল বিকেলে দুজন দুর্বৃত্ত ভূতের ছদ্মবেশে পত্রিকা অফিসে বলপূর্বক হানা দিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। যথেচ্ছ ভাঙচুর ও মারপিটের পর সম্পাদককে শাসিয়ে রাশি রাশি হিজি বিজি আঁকি বুকি কাটা কাগজের টুকরো সর্বত্র নিক্ষিপ্ত করিয়া রহস্যজনকভাবে অন্তর্ধান করে। কাগজগুলি দেখাইয়া মনে হয় কোনো সংকেতিত ভাষায় লিখিত বিশেষ ইস্তাহার। দুর্বোধ্য ভাষায় লিখিত এই ইস্তাহারের কয়েকটি নমুনা পাঠোদ্ধারের জন্য বিশেষজ্ঞ দিগের কাছে পাঠানো হইয়াছে। আততায়ী দিগের উদ্দেশ্য বোঝা যাইতেছে না। কেহ ধরা পড়ে নাই। সম্পাদক খগেন ঘোষাল ও পেয়ারা বনমালী দাস এখন হাসপাতালে। এই অমাবস্যা রাত্রিরে তেনাদের প্রচণ্ড বেশি উৎপাত। শুনুন মন দিয়ে, কারা কারা গল্পটা করলো তাদের নামটা তো জানতে হবে। আজকে আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা পরলোকের হাড়ির খবর। গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার, বটকেষ্ট অসিত নস্কর, গজগোবিন্দ নীলাঞ্জন গাঙ্গুলি, ভূতের ম্যানেজার উপম সর্দার, পাহারাদার সাইফুল অঙ্কনশ্রী,
খগেন ঘোষাল, হীরকজ্যোতি সরকার। প্রচ্ছদ অলঙ্করণ করেছি মিতা ডাকুয়া। সাউন্ড ডিজাইনিং করেছি আমি, অঙ্কনশ্রী হালদার। সমগ্র পর্ব পরিচালনাতেও আমি, অঙ্কনশ্রী হালদার। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে, যদি তেনারা আমাকে না তুলে নিয়ে যান। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। এবার আসি।